ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আজকে ডিসকাস করব। সমবিন্দু বা কনকারেন্স পয়েন্ট কি জিনিসটা জানতে হবে। সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে মনে করো অনেকগুলো রেখাংশ গেলে তখন এইটাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা বলে বা কনকারেন্স লাইন বলা হয়। তাহলে আমরা যে ডিসকাস করব থিওরেমস অন কনকারেন্স। থিওরেমস অন কনকারেন্স মানে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের উপরে। এবার এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আরো ডিটেইলস দেখো। আমরা এখানে যদি একটা বৃত্ত আঁকি, দেখো এই বৃত্তটার কেন্দ্র এটা। এই কেন্দ্রগামী যতগুলো জ্যা হয় সেগুলো আমরা কি বলি? প্রত্যেকটা ব্যাস বলি। তাহলে বৃত্তের সমস্ত ব্যাস একটা বিন্দুগামী বলতে পারি। তো সেটা হচ্ছে আমাদের কেন্দ্র। ওই বৃত্তের ভিতরে যদি আমরা একটা এরকম ত্রিভুজ আঁকি, দেখো তাহলে বৃত্তের কেন্দ্রটা মনে করো এখানে, আর এটা মনে করো এবিসি ত্রিভুজ। তাহলে এই বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব একই হবে। কেন? কারণ আমরা জানতাম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কি হয়? ব্যাসার্ধ হয়। আর তাহলে সব সমান হয়। এই যে বৃত্তটা হলো, এই বৃত্তটা দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে, ওই জন্য এই বৃত্তটার নাম পরিবৃত্ত। এটাকে ইংরেজিতে বলা হয় সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল বলে। আচ্ছা, আর এই কেন্দ্রটাকে বলছে সার্কাম সেন্টার, আর এই রেডিয়াসটাকে বলছে সার্কাম রেডিয়াস। মানে পরিবৃত্ত পরিকেন্দ্র, এটার মানে হচ্ছে পরিকেন্দ্র, আর এটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে আমি সার্কেল দিয়ে জাস্ট বোঝাতে চাইছি যে সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা সবসময় সমান হয়। এবারে এইটাকে যদি আমরা এইভাবে উপস্থাপন করি, একটা সমতলের উপরে তিনটি পয়েন্ট এরকম আলাদা নিলাম, আবার একটা রেখার উপরে তিনটি পয়েন্ট নিলাম। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এই সমরেখ তিনটি পয়েন্ট দিয়ে বৃত্ত আঁকা যাবে কি? বা অসমরেখ তিনটি পয়েন্ট দিয়ে বৃত্ত আঁকা যাবে কি? তখন দেখো, সাপোজ এই বিন্দু তিনটির নাম এ বি সি ডি। এ বি যোগ করলাম, এসি এন্ড বিসি জয়েন করে দিলাম। এ বির ঠিক মধ্যবিন্দুতে যদি এরকম একটা লম্ব টেনে নিই, বিসিরও মধ্যবিন্দুতে লম্ব, এসিরও মধ্যবিন্দুতে লম্ব, যে এইখান থেকে যদি এই দূরত্বগুলো আমরা এমনি মেপে দেখি স্কেল দিয়ে, তাহলে দূরত্বগুলো সমান আসে। এটা কেন্দ্র করে যদি বৃত্ত আঁকি, এরকম ভাবে বৃত্তটা আমাদের কিন্তু যাবে। এটার ক্ষেত্রে দেখো, যদি এরকম পরিধিতে পড়ে ওই দুটো বিন্দু, এটা বাদ যাবে। বা যদি এই দুটো নিয়ে করি তাহলে এটা বাদ যাবে। তাহলে এই ক্ষেত্রে সমরেখ তিনটি বিন্দু দিয়ে কোনো মধ্যে একটা বৃত্ত যাবে না, কিন্তু অসমরেখ তিনটি বিন্দু দিয়ে বৃত্ত যাচ্ছে। সেটা প্রমাণ করতে গিয়ে আমরা বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডন করলাম। এই বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যেখানে ছেদ করেছে, সেটা একটাই বিন্দু ধরে আমরা কেন্দ্র করে বৃত্তটা এঁকেছি। তাহলে এই যে বিন্দুটা, এটা কিন্তু একটা সমবিন্দু।
এই বিন্দুটার নাম কি বলেছি আমরা? পরিকেন্দ্র। কি নাম? পরিকেন্দ্র। আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? এবারে এখানে দেখো এটা একটা চাপ, এই চাপে কেন্দ্রের সঙ্গে যে কোণ হয় এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। এই কোণটা সবসময় এর দ্বিগুণ হয়। এটা যদি 80 ডিগ্রি হয় এটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে কোন একটা চাপে বৃত্তের কেন্দ্রস্থ কোণ এইটা আর পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। কি বললাম? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। ব্যাস এটি মাথায় রাখবে। এই যতগুলো বললাম এইখান থেকে একটা উপপাদ্যর আমার প্রুফ আছে। কিরকম? দেখো 1 নম্বর, প্রমাণ করো যে কোন ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ব্যাস এটা প্রমাণ। এটা একটা উপপাদ্য। কি বললাম? কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এটার জন্য এট ফার্স্ট ছবিটা আঁকবে, একটা ত্রিভুজ আঁকবে। এই ত্রিভুজ এঁকে যেহেতু বলেছে বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বি শব্দটা দেওয়ার জন্য তাহলে ঠিক মধ্যবিন্দুগুলো হবে। তার মনে করি এবি, বিসি আর সি এ বাহুর মধ্যবিন্দু। এবির মধ্যবিন্দু মনে করছি ডি, বিসির মধ্যবিন্দু মনে করছি ই, আর এসির মধ্যবিন্দু মনে করছি এফ। এবারে আমরা জানি যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড একটা বিন্দুতে ছেদ হবে। তাহলে ধরি এবি আর বিসি বাহুর ডি আর ই বিন্দুতে লম্ব আঁকলে তারা পরস্পর মনে করো ও বিন্দুতে ছেদ করে দিয়েছে। এটা এবারে জাস্ট আমরা ও আর এফ টা যোগ করছি। এখানে কিন্তু বলছি না যে ও এফ টা এসির উপরে লম্ব, এটা বলছি না, জাস্ট ও এফ টা যোগ করছি। তাহলে দেখো যদি এইটা ও এফ টা এসির উপরে লম্ব প্রমাণ করে দিই, তাহলে তিনটি মধ্যবিন্দুতে লম্বগুলো তাহলে একটা বিন্দুতেই হচ্ছে। প্রথমে আমার এর লম্ব এই বিন্দুতে ছেদ করেছিল আর এটা জাস্ট জয়েন করেছে। তো এইটা যদি এর উপরে লম্ব বলে দিই তাহলে তিনটে লম্ব সমবিন্দু হবে। তাহলে আমার এখান থেকে প্রমাণ কি করতে হবে? যে ও এফ টা এসির উপর লম্ব, মানে এটা কি কোণ সমান হবে। এবার আসি এই ধর্মটা আমাদের জানতে হবে একটি সরলরেখার উপর কোন রেখাংশ দণ্ডায়মান হয়ে যদি এই কোণ দুটো সন্নিহিত কোণ সমান হয়ে যায় তখন এইটার উপর এটা কি ভাবে ধরবো আমরা? লম্ব ভাবে। আচ্ছা এখানে আমরা অঙ্কন করব। কি করব? অঙ্কন। অঙ্কনে দেখো এও বিও এন্ড সিও যোগ করব। এও বিও সিও যোগ। ব্যাস এটা আমার অঙ্কনের পার্ট। এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণটা দেখো, যেহেতু বলেছি এবির মধ্যবিন্দুতে এটা লম্ব, তাহলে এই বাহুটা সমান, মানে এডির সঙ্গে বিডি সমান, মানে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এর তুলনা করছি। এডির সঙ্গে বিডি সমান, তাহলে এটা আমরা সাইড নিলাম, সাইড এরো। তারপরে এখানে দেখো এই কোণ, এটা লম্ব তাহলে এডিও সমান বিডিও, তাহলে এটা অ্যাঙ্গেল এলো।
আবার দেখো এটা সাধারণ বাহু ওডি, ওডি সাধারণ বাহু, তাহলে এটা সাইড এলো। এই ওডিটা কেউ যদি মাঝে লিখে এটা পরে লেখো, সেটা কিন্তু ভালো বিচক্ষণতার পরিচয় হবে না। মানে এখানে যেরকম সাইড অ্যাঙ্গেল সাইড ঠিক সেভাবে লিখবে, এক প্রথমে সাইড তারপরে অ্যাঙ্গেল দিয়ে তারপরে সাইডটা উল্লেখ করবে। তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আসছে কি এসএএস। যদি এখানে ওডি বুকে এটা এখানে করতে তাহলে একটু প্রমাণটার মধ্যে একটু খুঁত থেকে যেত, ওইটি করো না। তাহলে এসএএস কন্ডিশনে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, অতএব ট্রায়াঙ্গেল এওডি সর্বসম ট্রায়াঙ্গেল বিওডি। তাহলে এই দুটো যখন সর্বসম হয়ে যাচ্ছে তাহলে বলতে পারি আমরা এ ওর সঙ্গে ওবি সমান, কেন সর্বসম ত্রিভুজের, তাহলে অতএব এ ওর সমান ওবি, ব্র্যাকেটে কি লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপে অনুরূপে এই দুটো ত্রিভুজ, এইটা আর এটাও কি হবে সর্বসম, কারণ এটা সমান, এটা 90 এটা 90 সাধারণ, তাহলে আমার ওবি সমান ওসি হয়ে যাবে। অনুরূপে ওবি সমান ওসি, তাহলে এ ওর সঙ্গে ওবি, ওবির সঙ্গে ওসি সমান, তাহলে এই দুটো আমার কি হয়ে গেল সমান হয়ে গেল। এবার এই দুটো ত্রিভুজ দেখো এওএফ, ত্রিভুজ এওএফ এবং এবং ত্রিভুজ সিওএফ এর এও সমান ওসি বেরিয়ে গেছে, এও সমান ওসি, এটা মধ্যবিন্দু, তার মানে এএফ সমান সিএফ, এফ সমান সিএফ, আর ওএফটা সাধারণ, ওএফ সাধারণ, তাহলে এটা এসএসএস কন্ডিশনে এই দুটো কি হয়ে যাচ্ছে সর্বসম। তো এই দুটো সর্বসম হয়ে গেলে এই কোণ দুটো সমান। আবার একটা সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে যদি কোণ দুটো সমান হয়, সন্নিহিত কোণ সমান, অতএব এটার উপরে কি হবে লম্ব, এটা 90 করে, তাহলে ওএফটা এসির উপর লম্ব। ক্লিয়ার? তাহলে এই সমবিন্দু সংক্রান্ত ফার্স্ট যে উপপাদ্যটা আলোচনা করলাম, এইখান থেকে কিছু ছোট প্রশ্ন থাকে। দেখো সাপোজ এইটার উপর আরো ডিসকাস করছি, এইটার উপরে একটু কিরকম ত্রিভুজ, তো আমরা বাহু ভেদে বা কোণ ভেদে তিনটে টাইপ পাই। প্রথমে কোণ ভেদে দেখো, কোণ ভেদে একটা এরকম হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা এরকম স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী, আর আরেকটা এরকম হয় সমকোণী, সমকোণী। এখানে প্রশ্ন, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের যদি এরকম বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু করে দিই, তাহলে এই যে পরিকেন্দ্রটা কোথায় থাকবে, পরিকেন্দ্রের অবস্থানটা, এর পরিকেন্দ্রের অবস্থানটা কোথায় থাকবে, এইটার ক্ষেত্রে ভিতরে থাকবে, এইটার ক্ষেত্রে বাইরে থাকবে পরিকেন্দ্রের অবস্থান, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি থাকবে পরিকেন্দ্রটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখো বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক করছি, দেখো এখানে ছেদ হচ্ছে, তাহলে এগুলো যোগ করে যখন এই করব আমার এরকম পরিবৃত্তটা যাবে, কিন্তু তখন কেন্দ্রটা ত্রিভুজের বাইরে, যে কোণটা স্থূলকোণ হবে সেই বিপরীত বাহুর বাইরের দিকে থাকবে, এই দিকে পড়বে না। মনে থাকবে যে কোণটা স্থূলকোণ তার বিপরীত বাহুর বাইরের দিকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে পরিকেন্দ্র, বাইরে হবে। আর একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে পড়ে যাবে পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে, ব্যাস। ক্লিয়ার? এইটার উপর ডিপেন্ড করে আরো ছোট প্রশ্ন থাকে, দেখো কিরকম। সাপোজ বলে দিল একটি ত্রিভুজের তিনটি বাহু 6, 8, 10,
দিয়ে বলে দিল পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ কত। তাহলে এই ক্ষেত্রে আমরা এট ফার্স্ট দেখো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 10 স্কয়ার হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এর পরিব্যাসার্ধ মানে কি হবে বলেছি আমরা, ঠিক অতিভুজের মধ্যবিন্দু কেন্দ্র হলে তাহলে এটা ব্যাস, তাহলে পরিব্যাসার্ধ 10 এর হাফ, তাহলে হাফ ইনটু অতিভুজ, তাহলে পরিব্যাসার্ধ হবে আমার 5। ঠিক একই প্রশ্ন যদি 2 নম্বরের টাইপে থাকে, টাইপ 2 তে, যে একটি বৃত্তের বা একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেমি হলে ব্যাস কত, তাহলে পরিব্যাসার্ধ 5 হলে ব্যাস কি হবে, তার দ্বিগুণ হয়ে যাবে। কি বললাম, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেমি, তাহলে অতিভুজ কত, এটা সমকোণী ত্রিভুজের প্রশ্ন। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেমি হলে অতিভুজ কত, তাহলে ঠিক 5 এর ডবল হবে, 10 সেমি হবে, এটা সেমি লিখে দেব। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা এই কোশ্চেন গুলো মাথায় রাখবো। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে আসছি। 2 নম্বরে উপাত্তটা ডিসকাস করার আগে কিছু দেখো, নিয়ম দেখো। ধরো একটা সমান্তরাল সরলরেখা এবি আর একটা সরলরেখা সিডি। এবি আর সিডি যে সমান্তরাল সরলরেখা, যদি আমরা একটি সরলরেখার উপরে কোনো লম্ব টেনে ওদিকে বাড়িয়ে দিই, মনে করো এটা লম্ব পিকিউ, এটা 90 হলে, যেহেতু এটা সমান্তরাল, এইটা যুক্ত এটা কত হবে, 90 প্লাস, সরি 180 হবে। দুটো সমান্তরাল সরলরেখার কোনো ভেদক থাকলে সেটা যদি এরা ট্রান্সভার্সাল থাকে, তাহলে এইটা প্লাস এইটা 180 হয়। তাহলে একইভাবে এইটা x ধরলে এইটা প্লাস এইটা কি হবে, 180 ডিগ্রি, অতএব x এর মানটা 90 ডিগ্রি। তার মানে দুটো সমান্তরাল সরলরেখার ছেদকটা যদি একটার উপরে লম্ব হয়, তাহলে আরেকটার উপরেও লম্ব হবে। এই প্রপার্টিটা মাথায় রাখবো। আর আগের যে উপাত্তটা বললাম, বাহুগুলোর মধ্যবিন্দুতে লম্ব 3টি সমবিন্দু, ব্যাস ওই দুটো জিনিস মাথায় রেখে আমরা আরেকটা প্রমাণ করতে যাচ্ছি। দেখো কিরকম। 2 নম্বর উপাত্ত বলছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। এই যাবতীয় আমরা সব ডিসকাস করছি, এটা থিওরেম অন কনকারেন্স, সমবিন্দু সংক্রান্ত উপাত্ত। মানে প্রশ্নটা হচ্ছে, ধরো এবিসি ত্রিভুজে শীর্ষবিন্দু এ থেকে এর উপরে এডি লম্ব, এখান থেকে বিই লম্ব, আর এখান থেকে সিএফ লম্ব, তাদের বলেছে কি সমবিন্দু। মানে এই যে বিন্দুটা, এটা সমবিন্দু হবে। আমি আগে থেকে কিন্তু বলছিলাম যে এডি বিই সিএফ তারা একটা বিন্দু ওতে মিলিত হলো, এই শব্দটা দিয়ে কিন্তু আমি শুরু করছিলাম। ভালো করে বুঝবে, যদি কেউ প্রথমে স্টার্টিং এ লিখে দেয় এডি বিই সিএফ তারা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ও বিন্দুতে ছেদ করেছে মানে একটা বিন্দুতেই ছেদ, ওইটি ভাষায় বলো না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কি বলবে, এডি বিই সিএফ সমবিন্দু দেখাতে হবে, ব্যাস। এই ওটা যে তাদের ছেদ বিন্দু এটা বলো না। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমার তো এরকম হতে পারতো এডি
আর একটা বি আর একটা সিএফ, এইভাবে হতে পারতো তো আমার। এবার এই তিনটে লম্ব সমবিন্দু আমরা লাস্টে কনক্লুশনে আসবো। ওকে, দেখো এবারে এই ক্ষেত্রে আমাদের কিছু অঙ্কন করব। কি, এই বিসি এর সমান্তরাল এরকম একটা সরলরেখা টানবো বিসি এর। তাহলে এ বিন্দুগামী তার বিপরীত বাহু বিসি সমান্তরাল, বি বিন্দুগামী ঠিক এসি এর এরকম ভাবে সমান্তরাল নিয়ে নেব, এরকম ঠিক ওই এসি এর সমান্তরাল এ বিন্দুগামী। তো সাপোজ মনে করো এটা পি বিন্দুতে ছেদ করলো, আর আরেকটা আমরা নেব কি এবি এর সমান্তরাল ঠিক এরকম ভাবে আরেকটা রেখা নেব। তাহলে এটা পি কিউ আর এরকম নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কন কি বলবো, এ বি এবং সি বিন্দুগামী, এ বি এবং সি বিন্দুগামী বিসি এসি ও এবি এর সমান্তরাল সরলরেখা যথাক্রমে পিকিউ পিআর পিকিউ আর কিউআর। এবারে কেউ যদি এইটা কিউ দিয়ে এটা আর দাও, অসুবিধা নেই, যে যেরকম নাম দেবেন সেরকম লিখবেন, দিয়ে ওই সমান্তরাল সরলরেখা পিকিউ আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে পিকিউ আর একটা কি হয়েছে, ত্রিভুজ। এবারে দেখো এই বিসির সঙ্গে এপিটা কি ছিল, সমান্তরাল, তার মানে বিসি সমান্তরাল এপি ছিল। আবার দেখো এসির সঙ্গে সমান্তরাল কি, পিবি, এসি সমান্তরাল কি, পিবি। তাহলে এই যে চতুর্ভুজটা একটা কি হচ্ছে, তাহলে এপি বিসি, এপি বিসি একটা কি হচ্ছে, সমান্তরিক। একইভাবে দেখো কি হবে, এবি সি আরটাও, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, ওই এবি সি আরও সমান্তরিক হবে। আবার দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এবি কিউ সিটাও কি হবে, এটাও সমান্তরিক। আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তাহলে এক্ষেত্রে দেখো বিসি, এই বিসির বিপরীত বাহু কিন্তু আমার এবি, এটার সমান্তরিক। দেখো তাহলে আমার বিসির সঙ্গে এপিটা সমান বলতে পারি। আবার দেখো এ বি সি আর এটাও সমান্তরিক, তাহলে বিসির সঙ্গে এ আরও সমান বলা যায়। তাহলে আমার বিসির সঙ্গে এটাও সমান, এটাও সমান। তাহলে দেখো এপি আর এ আর সমান, তাহলে এই যে পি আর একটা রেখাংশ, তার মাঝে এ থাকলে যদি এই দুটো সমান হয়ে যায়, তাহলে এটা পি আর এর কি, মধ্যবিন্দু। অতএব এ হলো পি আর এর মধ্যবিন্দু। একইভাবে যদি আমরা এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান ধরি, তাহলে বি, বিটা কি হবে, পি কিউ এর মধ্যবিন্দু। আবার এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান করলে সিটাও কি হবে, কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে আমরা পি কিউ আর যে ত্রিভুজটা পেয়েছি তার মধ্যবিন্দুগুলো সিলেক্ট করে নিয়েছি। ফার্স্ট উপপাদ্য আমরা কি এসেছিলাম, প্রথম উপপাদ্য আরেকবার দেখো, একটা ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু ছিল ডি ই এফ। তাহলে এখানে দেখো পি কিউ আর ত্রিভুজের মধ্যবিন্দু পেয়েছি, দেখো এ বি সি, ব্যাস ওর মতো পাচ্ছি। এবার আমি দ্বিতীয় একটা প্রপার্টি বলেছিলাম, কি প্রপার্টি, যে দুটো সমান্তরাল থাকলে এইটা যদি এর উপর লম্ব হয়, এটা এর উপরও লম্ব। তাহলে আমার বিসির সঙ্গে পি আরটা কি, একবার লিখছি দেখো, এটা বিসি এটা পি আর, এই দুটো কি সমান্তরাল। এডিটা বিসির উপরে কি ছিল, এডিটা বিসির উপরে লম্ব ছিল, কারণ আমি ফার্স্টে প্রশ্নে বলেছিলাম এবিসি ত্রিভুজের শীর্ষ থেকে এডি বি সেম লম্ব।
তাহলে এটা যদি 90 হয়, এটা তাহলে কি আসবে 90। তাহলে এই কোণটা আমার কত হবে 90 ডিগ্রি। তার মানে পি আর বাহুর মধ্যবিন্দুতে লম্ব। তাহলে এই ক্ষেত্রে কোন একটা বাহুর মধ্যবিন্দুতে লম্ব। একইভাবে দেখো এটার সঙ্গে এটার সমান্তরাল, এটা 90 হলে এটা 90। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু বি তেও এটাও লম্ব। তাহলে এখানে একটা লম্ব আর এরও মধ্যবিন্দুতে লম্ব। এই লম্ব তিনটি যেখানে ছেদ করবে, দেখো বিই, সিএফ আর এডি, পিকিউআর ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুতে লম্ব। আর আমরা ফার্স্ট উপপাদ্য কি করেছিলাম, বাহুগুলির মধ্যবিন্দুতে লম্ব তিনটি কি হয় সমবিন্দু। তাহলে ওই আগের উপপাদ্যটার ধর্মটা লাগিয়ে এইটা বলে দেবো। অতএব এডি বিসিএফ সমবিন্দু, অতএব এ বি সি ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। ওকে, এটা মাথায় রাখবে ব্যাস। এবার আসি এখান থেকে কিছু কিছু ওই বিন্দুর নাম, পরিচয়, এগুলো সম্পর্কে। এই বিন্দুটার নাম হয় লম্ব বিন্দু, বা ইংরেজিতে বলা হয় অর্থ সেন্টার। অর্থ সেন্টার। আর এই যে লম্বগুলো বাহুর বিপরীতে, এই যে বিন্দুগুলো একটা এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এ বি সি ত্রিভুজের শীর্ষ থেকে যে লম্বটা, এই বিন্দুটার নাম বলা হয় পাদবিন্দু বা পেডাল পয়েন্ট। এরকম তিনটি পাদবিন্দু থাকে বি থেকে এসি এর উপরে। বিই এ একটা পাদবিন্দু, আর এখান থেকে আরেকটা থাকে একটা সিএফ পাদবিন্দু। এই তিনটি পাদবিন্দু যোগ করে দিলে এটা একটা ত্রিভুজ হয়। এটাকে বলা হয় এই ডিইএফ ত্রিভুজ। ডিইএফ ত্রিভুজ একটি পাদ ত্রিভুজ বলা হয়, বা পেডাল ট্রায়াঙ্গেল।